सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति শান্তি। নমস্কার। আজকে আমরা আলোচনা করব সমীক্ষা নিয়ে। ভোট সমীক্ষা, ইংলিশে এটাকে বলা হয় সেফোলজি। স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ার সুবাদে এবং পরবর্তীকালে বহু স্ট্যাটিস্টিক্যাল মডেল, ফোরকাস্টিং মডেল তৈরি করার জন্য এবং বর্তমানেও এআই, জেনারেটিভ এআই, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এইসবের উপর কাজ করার জন্য সম্যক ধারণা আমার আছে এই বিষয়ে। আপনাদের ধারণা আছে কিভাবে করানো হয় এই ওপিনিয়ন পোল, এক্সিট পোল? সাধারণত প্রথমে তৈরি করা হয় একটা কোয়েশ্চেনিয়ার, মানে কিছু প্রশ্ন, তার একটা লিস্ট বানানো হয়। এবার সেই প্রশ্নটা তৈরি করাটাই হচ্ছে আসল, কেননা আমরা জানি না সামনে কাকে প্রশ্ন করব এবং তার উত্তরটা হ্যাঁ হবে না না হবে। যদি হ্যাঁ হয় তারপরে আমরা একটা লাইন ধরে আরও কোয়েশ্চেন এগোবে, যদি না হয় তাহলে আরও অন্যরকম কিছু কোয়েশ্চেন, এইভাবে ব্যাপারটা চলতে থাকে। তো আসলে আমরা যখন এই কাজটা শুরু করি তখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায় ওই কোয়েশ্চেনিয়ারটা তৈরি করা। কারণ কোয়েশ্চেনিয়ারটা তৈরি করার পর বাকি ব্যাপারটা সহজ। হ্যাঁ, অবশ্যই একটা ভীষণ রকম ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে প্রশ্ন করবে সে কিভাবে এগোবে। কেননা কোয়েশ্চেনিয়ার তার কাছে আছে, প্রশ্নের লিস্ট তার কাছে আছে 1 2 3 4 5 6 7 8 করে, কিন্তু মানুষ তো মানুষ, ইমোশনাল, ভীত, সন্ত্রস্ত, কোনো সময় বেশি অ্যাগ্রেসিভ, এবং মানুষেরও অনেক ভ্যারিয়েশন আছে। আমি একটা সদ্য যুবক হয়েছে, প্রথমবার ভোট দিচ্ছে, আর একজন বৃদ্ধ মানুষ, তো তাদের প্রশ্ন একই রকম করা যাবে না বা একইভাবে কোশ্চেনগুলো করা যাবে না, বা কোনো কোনো সময় হয়তো আমার যে একটা লিস্ট তৈরি আছে সেই লিস্ট অনুযায়ী আমি প্রশ্ন করতে পারবো না। আমাকে হয়তো 10 নম্বর প্রশ্নটা আগে করতে হবে, তারপর আমি 2 নম্বর প্রশ্নে যাব। তো যারা প্রশ্ন করবে, মানে যাদের বলা হয় সার্ভেয়ার, তাদের চুজ করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো এই সমীক্ষার 3টে ধাপ, আমি যেটা বললাম 3টে ধাপ। ফার্স্ট ধাপ হচ্ছে যেটা আপনার অন্দরমহলে বসেই ব্যাপারটা করতে হয়, সেটা হচ্ছে প্রশ্নের লিস্টটা তৈরি করা, কী ধরনের প্রশ্ন হবে। এবং লিস্টটা ওই যে বললাম একরৈখিক ব্যাপারটা সেরকম নয়, কারণ অনেক প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হতে পারে। এবার যখন একজন হ্যাঁ বলল তখন পরবর্তী প্রশ্নগুলো একরকম হবে, আবার সেই একই প্রশ্নের উত্তর যদি না হয় পরবর্তী প্রশ্নগুলো কিন্তু অন্যরকম হবে, অন্য ধাপে এগোবে। এইভাবে আমাকে যে কোয়েশ্চেনিয়ারটা তৈরি হবে তার মধ্যে কিন্তু অনেকগুলো বিভাগ থাকবে, যেটাকে আমরা অনেক সময় বলি একটা, ওটা কি বলা হয়, ডিসিশন ট্রি। একটা ডিসিশন ট্রি বানাতে হয়। আমি মাফ করবেন, আমি ঠিক বাংলাটা বলতে পারছি না। তো এরকম একটা
আমাদের কোয়েশ্চেনের প্যাটার্নের একটা ডিসিশন ট্রি আমাদের বানিয়ে নিতে হয়। তারপর যারা সার্ভে করবে, যারা সার্ভেয়ার টিম, তাদের নিয়ে অনেকগুলো মিটিং করতে হয়, কীভাবে কী প্রশ্নগুলো করা হবে, যদি এই বয়সের মধ্যে ইয়াং ছেলে মেয়ে হয় তাদের কীভাবে প্রশ্ন করা হবে, বুড়োদের কীভাবে করা হবে, মহিলাদের কীরকম হবে, এবং এরিয়া অনুযায়ী একটা লার্জার কমিউনিটি যেখানে থাকে সেখানে কোয়েশ্চেনের প্যাটার্নগুলো কী হবে, মাইনরিটি যেখানে থাকে সেখানে কোয়েশ্চেনের প্যাটার্নগুলো কী হবে, এইগুলো বোঝাতে হয়। এবার অনেকখানি কি বলবো, 90% কিন্তু ডিপেন্ড করে এই দুটোর ওপরেই, মানে আমার কোয়েশ্চেন তৈরি করাটা কতখানি সায়েন্টিফিক হয়, এবং দ্বিতীয় পর্যায়ে হচ্ছে প্রশ্নগুলো কত সুন্দরভাবে কাউকে বুঝতে না দিয়ে করা যায়। যেমন আমি খুব সুন্দর এক্সাম্পল দিই, কয়েকটা ভাইরাল ভিডিও আমি দেখছিলাম যেখানে ওই সার্ভেয়ার মেয়েটি খুব কাঁচা কাজ বুঝতে পারি, যাই হোক ওই ভাইরাল ক্লিপটার কথা বলি, যেখানে ওই সার্ভেয়ার মেয়েটি অল্প বয়স্ক মেয়ে, গলা শুনে বুঝে যায়, সে সরাসরি একজনকে ফোন করে জিজ্ঞেস করছে যে আপনি কাকে ভোট দিয়েছেন। সেটা অন্যায় এবং সেটা করা যায় না, এবং আমরা অবশ্যই এটা করি না। তো কিন্তু আমার প্রশ্নগুলো এমনই থাকবে, আমি 5-10টা প্রশ্ন করে আমি কিন্তু বুঝে যাব যে সে কাকে আসলে ভোট দিয়েছে। ঠিক আছে, সেটা যে কোয়েশ্চেনিয়ার তৈরি করে সে যদি এক্সপিরিয়েন্স হয় এবং সেফোলজির কাজে অনেক দিন থাকে, সে কিন্তু সেরকম কোয়েশ্চেনের প্যাটার্নটা জানে, সেইভাবে কোয়েশ্চেনটা কিন্তু সে তৈরি করতে পারে। ঠিক আছে, তো এরা যে কাজগুলো করছে খুব অল্প পয়সা দিয়ে, খুব অল্প বয়স্ক ছেলে মেয়ে দিয়ে ওই লিস্ট অফ কোয়েশ্চেন দিয়ে বলছে তুমি ফোন করো, এভাবে হয় না ব্যাপারটা, তো অনেক সময় লাগে। যাই হোক, তো তাদের হয়তো মালিকের তাদের ওপর চাপ আছে, তো সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই দুটো যদি ঠিকঠাক করা যায় তাহলে 90% কাজ হয়ে যায়। তারপরে বাকি 10% কাজটা তো আবার সেই ঘরে বসে অনেক মডেলিংয়ের কাজ, অনেক হিসেব নিকাশের কাজ সেখান থেকে একটা দাঁড়ায়। তো আগের দিন একটা ভিডিওতে আমি আপনাদের বলছিলাম না, আমি যে কলকাতায় গেছিলাম, আমি দুটো জিনিস আমি ভীষণ রকমভাবে লক্ষ্য করেছি। আমি কিন্তু কোনো সমীক্ষা করছি না, নিশ্চয়ই এই বছর আমার কোনো সমীক্ষার কাজ নেই, কিছু করছি না, কিন্তু কিছু প্যাটার্ন আমি জানি, সেই জায়গা থেকে আমি যেটা নোটিশ করেছিলাম দুটো জিনিস, সেটা আমি আর কি বলতে, সেদিন আমি জাস্ট টাচ করে গেছিলাম, এবার একটু বিশদে কথাটা বলা দরকার। সেটা হচ্ছে দুটো প্যাটার্ন আমি দেখলাম। একটা হচ্ছে ভীষণ রকম নিস্তব্ধতা, নীরবতা। সাধারণ একজন লোককে, আমি অনেক সাধারণ লোককে এমনি বিভিন্ন কথা, যেহেতু আমি এই প্যাটার্নটা জানি কীভাবে কোয়েশ্চেনের তৈরি করতে হয়, তো বিভিন্ন অন্য কথার মধ্যে দিয়ে আমি তার মনটা বোঝার চেষ্টা করছিলাম। তো সেখানে আমি একটা ভীষণ রকম একটা নীরবতা দেখলাম, এবং এই নীরবতাটা অনেকখানি আমার মনে হলো এটা একটা ছদ্ম নীরবতা, মানে সে বুঝতে পারছে, আমাকে সে ধরতে পারছে, তার সেই ইন্টেলিজেন্সটা আছে, কিন্তু সে সেখান থেকে পালাতে চাইছে, সচেতনভাবে পালাতে চাইছে মানে আক্ষরিক অর্থে নয়, মানে সচেতনভাবে প্রশ্নটাকে এড়িয়ে যেতে চাইছে। সেই জন্য সে আমাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে, অন্য প্রসঙ্গে যাওয়ার চেষ্টা করছে। এই জিনিসটা আমাকে ভীষণ রকম ভাবিয়েছে। কেননা দেখুন, এক পক্ষ হচ্ছে ভীষণ রকম শক্তিশালী পক্ষ, 15 বছর ধরে শাসন ক্ষমতায় আছে এবং তারা ভীষণ রকম শক্তিশালী। এবার আমি যদি প্রকৃতই সেই পক্ষের সমর্থক হই, তাহলে তো আমি বুক ফুলিয়ে বলবো, তাই না? আমি তো বুক ফুলিয়ে বলবো, আমি স্ট্রংলি বলবো। কিন্তু এখানে সেই লোকটা সেটা না করে
একটা নীরবতা চাইছে, এই প্রশ্ন থেকে এড়িয়ে যেতে চাইছে, অন্য প্রসঙ্গে যেতে চাইছে। এটা আমি দুটো মিনিং করেছি। তার একটা নীরব সমর্থন আছে বিপরীত পক্ষে, বিরোধী পক্ষে, এবং তার সঙ্গে একটা ভীষণ ভয় কাজ করছে, আমি ভোট দিতে পারবো তো। যদিও বা ভোট দিতে পারি, ভোটটা আমি কোনো হুমকি ছাড়াই যাকে দিতে চাইছি তাকে দিতে পারবো তো। এই যে অনিশ্চয়তা, এই যে একটা ভয় বোধ, সেই জায়গা থেকে তার একটা ভীষণ রকম নীরবতা। এইবার এখানে আমার বিশ্লেষণ হচ্ছে যে যদি ঠিকমতো ভোটটা হতে পারে, যদি এই লোকগুলো মানে সাইলেন্ট ভোটার যাদের আমি বলছি, মানে যারা ডিসাইড করে একটা ভোটের রেজাল্ট কি হবে, সেই ভোটটা কিন্তু একটা বড় অংশে বিরোধী পক্ষে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবার সেটা বাস্তবায়িত হবে কি না সেটা আগামী 15 দিন 20 দিনে বোঝা যাবে। ঠিক আছে। দ্বিতীয় যে আমার অবজারভেশন সেটা হচ্ছে কেউ কেউ আবার, যদিও এই কেউ কেউটা ভীষণ কম, হয়তো 10 জনে একজন, কিন্তু সেই কেউ কেউ আবার ভীষণ রকম সরব, ভীষণ রকম সরব। মানে যে পক্ষ ক্ষমতায় আছে সেই পক্ষই যে আবার আরেকবার আসবে, এবং বিরোধী পক্ষ যারা নাকি কেন্দ্রে ক্ষমতায় আছে, অন্যান্য বহু রাজ্যে ক্ষমতায় আছে, তারা যে কত খারাপ সেটা প্রমাণ করবার একটা ভীষণ রকম তাগিদ তাদের মধ্যে কাজ করছে। এবার আমি যেহেতু সারফেয়ার হয়ে যাইনি, আমি আমার চেনা মানুষজনের সঙ্গে কথা বলেছি, আমার চেনা বৃত্তেই লোকের সাথে কথা বলেছি। মানে হয়তো কোনো একটা জায়গায় চা খেতে গেছি, সেই চায়ের দোকানিকে জিজ্ঞেস করলাম, বা সেখানে বসে আছি এরকম মানুষজনকে, এরা আমার মুখ চেনা, বা এই ধরনের মানে আমার চেনা বৃত্তের লোকেরা। তো সেই জায়গা থেকে আমি তাদের ফ্যামিলি জানি, তার অতীতটা জানি, এবং সেখান থেকে আমার আগে থেকেই তাদের সম্বন্ধে যে ধারণা সেটা হচ্ছে যে এই লোকটা এই পক্ষের হয়ে বলছে, কিন্তু বলার তো কারণ নেই, কারণ আমি জানি এই বাড়িটা, এই হাউস হোল্ডটা বা এই ফ্যামিলিটা এরা তো একটু বিরোধী মনস্ক। তাহলে এই ভদ্রলোক কেন এইভাবে বলছে, কেন জোরালো সমর্থন দিচ্ছে? বা বেশ কিছু কলকাতায় বেশ কিছু মানুষের সঙ্গে আমি কথা বলেছি যারা আসলে কিনা তারা কলকাতায় বহুদিন থাকে, কিন্তু আসলে কিনা তারা অবাঙালি, যাদের আমরা বলি বিহারি বা ইউপির মানুষ বা গুজরাটি সম্প্রদায়ের, তারা পশ্চিমবঙ্গেরই মানুষ, কলকাতারই মানুষ, বহুদিন ধরে এখানেই তারা থাকে কর্মসূত্রে বা অন্য সূত্রে। তারা, আমরা যেটা জানতাম যে তারা একটু সাধারণভাবে একটু বিরোধী মনস্ক, তারা কেন এত বেশি সরব? এখানে আমার যেটা কনক্লুশন সেটা হচ্ছে এরা আরো বেশি ভীত সন্ত্রস্ত, এবং তাই এরা নিজেদের প্রমাণের একটা মরিয়া চেষ্টা করছে। মানে সে কোথায় ভোট দেবে সেটা সে অলরেডি ডিসাইড করে নিয়েছে, কিন্তু বাইরে দেখানোর চেষ্টা করছে যে আসলে সে ভীষণ রকম শাসকের সাথে আছে, ভীষণ রকম ভাবেই আছে, সেটা প্রমাণ করবার একটা মরিয়া চেষ্টা।
এবং এই মরিয়ার চেষ্টাটা হয়তো অন্য জায়গায় খেটেই যাচ্ছে, মানে তাদের কাছে, শাসকের কাছে বা তার আশেপাশের মহলে খেটেই যাচ্ছে। তারা বুঝছে যে হ্যাঁ, এই লোকটা তো আমাদেরই সাপোর্ট করে, এ তো এখন আমাদের দলেই। আসলে কিন্তু তা নয়। আসলে কিন্তু সে অনেক দিন ধরেই বিরোধী হয়ে গেছে, কিন্তু ওই যে বললাম, তার ব্যবসার খাতিরে বা তার কাজের খাতিরে বা এই ধরনের কিছু খাতিরে সে হয়তো নিজেকে প্রুভ করতে চাইছে, বেঁচে থাকার তাগিদে, নিজের ফ্যামিলিকে সুরক্ষিত রাখার তাগিদে। তো মোটের ওপর আমার যেটা অবজারভেশন, পর্যবেক্ষণ বলতে পারে, সেটা হচ্ছে কোথাও যেন একটা বীজ বপন হয়ে গেছে, খুব সুন্দর, ফসলও ভালো ফলেছে। কিছুদিন পরে সেই ফসল ঘরে তোলার অপেক্ষা। চাষি প্রত্যেকদিন গিয়ে দেখছে যে হ্যাঁ, সোনালি হয়ে গেছে, ধান কাটার অপেক্ষা। হঠাৎ করে একদিন ভীষণ রকম ঝড় বৃষ্টি হলো, হোলস্টর্ম হলো, মানে শিলাবৃষ্টি হলো, সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে গেল। চাষির ঘরে ফিরল না কিছু। ভয় এটাই, এরকম কিছু ঘটবে না তো। যদি না ঘটে, যদি যা কিছু প্রচেষ্টা চলছে, যেভাবে চলছে, সমস্ত ভালো মানুষের, সমস্ত শাসনযন্ত্রের যে চেষ্টা, যেভাবে ঝাড়াই বাছাই করা হচ্ছে, সব ভোটার থেকে শুরু করে শাসন যন্ত্র, পুলিশ অফিসার, আইএএস অফিসার, আইপিএস অফিসার, সেটা যদি সফল হয়, তাহলে হয়তো যে মিরাকলের অপেক্ষায় সবাই, সেটা হয়তো ঘটে যাবে। জানি না, এটা আমার নিজের বিশ্লেষণ, নিজের পর্যবেক্ষণ। দেখা যাক। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন।